হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, যে আরসিবি 2024-24 যে 24শে নভেম্বর আর 25শে নভেম্বর যে সৌদি আরবের জেদ্দায় যে মেগা নিলামটা হয়েছিল দুদিন, এই মেগা নিলামে আরসিবি মানে ব্যাঙ্গালোর কেমন স্কোয়াড তৈরি করেছে বা 2025-এ তাদের প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে, বেস্ট প্লেইং ইলেভেন কোনটা সেটা অ্যানালিস্ট করব। তার সঙ্গে আলোচনা করব যে আরসিবি ক্যাপ্টেন্সি কে হতে চলেছে, বিরাট কোহলি না অন্য কাউকে আরসিবি ক্যাপ্টেন্সি দিতে চলেছে। এ টু জেড কিন্তু আজ কিন্তু ইনফরমেশন তোমাদের দেবো, ঠিক আছে? ইনফরমেশান দেবো যে বিরাট কোহলি কি ক্যাপ্টেন নিতে চায় না অন্য কোনো প্লেয়ারকে তারা ক্যাপ্টেন্সি করতে চায়। তো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে। বা আরসিবি কোন কোন জায়গায় প্রবলেম হয়েছে বা আরসিবির কোন কোন প্লেয়ার বা কোন কোন পজিশনের জন্য প্রবলেম হতে পারে, মার খেতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। বা বড় বড় এক্সপার্ট আরসিবি এই যে অকশন স্ট্র্যাটেজি নিয়ে কত পয়েন্ট দিয়েছে 10 নম্বরের মধ্যে, সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত দেখো, প্রচুর কিছু তোমরা জানতে পারবে। তো আর দেরি না করে ফার্স্ট আলোচনা করব যে আরসিবি কোন প্লেয়ারগুলোকে রিটেন করেছে আইপিএল 2025 মেগা অকশনের আগে। আমরা সবাই জানি যে আরসিবি কিন্তু 3টে প্লেয়ারকে রিটেন করেছে। নাম্বার 1 বিরাট কোহলি, নাম্বার 2 ইয়াশ দয়াল, নাম্বার 3 রজত পাটিদার। এই 3টে প্লেয়ারকে তারা কিন্তু মেগা অকশনের আগে কিন্তু রিটেন করেছে, কারণ বিরাট কোহলি কিন্তু আরসিবির কিন্তু মেন প্লেয়ার। আরসিবি মানেই কিন্তু বিরাট কোহলি, ঠিক আছে? আর রজত পাটিদারকে তারা কিন্তু ফিউচার ইনভেস্ট করতে চায় বা ফিউচার প্ল্যানে কিন্তু তারা কিন্তু ইনভেস্ট করেছে। সেম কিন্তু ইয়াশ দয়ালের সাথে কিন্তু তারা কিন্তু ইনভেস্টটা করেছে, ঠিক আছে? তো এইবার আলোচনা করব যে আরসিবি এই যে দুদিন মেগা অকশনটা হয়েছে সৌদি আরবে 24 আর 25, এই দুদিনের মধ্যে এই দুদিন অকশনে তারা কোন কোন প্লেয়ারগুলোকে পারচেস করেছে বা স্কোয়াডে সামিল করেছে এক নজরে দেখা যাক। চলো দেখি। ফার্স্ট তো তারা কিন্তু ফিল্ড সল্ট, যে ফিল্ড সল্ট কলকাতা নাইট রাইডার্সে নেক্সট সিজন চ্যাম্পিয়ন করার পিছনে বড় ভূমিকা ছিল ফিল্ড সল্টের। যে ফিল্ড সল্ট ওপেনারে সুনীল নারিনের সঙ্গে বিধ্বংসী আক্রমণাত্মক ব্যাটিং করেছিল, ঠিক আছে? তো তারপরেই কিন্তু ফিল্ড সল্ট সবাই কিন্তু চিনেছিল। ফিল্ড সল্ট কিন্তু 2024 মিনি অকশনে কিন্তু আনসোল হয়ে গিয়েছিল। জেসন রয়ের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ফিল্ড সল্টকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু সাইন করেছিল। তো ফিল্ড সল্ট কিন্তু গুড প্লেয়ার এবং গ্রেট প্লেয়ার। এবং আরসিবির যে ছোটো গ্রাউন্ড আছে বা আরসিবির মাঠে কিন্তু ব্যাটিং পিচ আমরা সবাই জানি প্রচুর রান হয়। তো এখানে কিন্তু ফিল্ড সল্ট কিন্তু আগুন ঝরাতে পারে, ঠিক আছে? সেতে কোনো সন্দেহ নেই। কিন্তু ফিল্ড সল্ট দেখো, আরসিবি কিন্তু ফিল্ড সল্টের ব্যাকআপ হিসেবেও কিন্তু তারা কিন্তু ব্যাকআপ হিসেবে মেবি কোনো ওপেনার প্লেয়ার মেবি মনে হচ্ছে কেনেনি। ওভারসিজ প্লেয়ারের মধ্যে ফিল্ড সল্টের ব্যাকআপ হিসেবে কেউ মেবি নেই, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় প্লেয়ার হিসেবে তারা কিন্তু হ্যাজালুড, ওভারসিজ ফাস্ট বলার, এই একটা অস্ট্রেলিয়ান তারক। আমি অনেক আগেই তোমাদের ভিডিওয় বলেছিলাম যে আরসিবি কিন্তু জর্জ হ্যাজালুড, মিচেল স্টার্ক, কাগিসো রাবাডা, ট্রেন্ট বোল্ট, এই 3-4টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু তুলবে। তো জর্জ হ্যাজালুডকে কিন্তু তারা কিন্তু পারচেস করেছে। জর্জ হ্যাজালুড কিন্তু আরসিবির স্কোয়াডে কিন্তু বরাবরই কিন্তু ছিল, ঠিক আছে? তো জর্জ হ্যাজালুডকে তারা পারচেস করেছে মেবি 10-12 কোটি টাকার মধ্যে। কলকাতা নাইট রাইডার্সও কিন্তু জর্জ হ্যাজালুডের পিছনে গিয়েছিল 7-8 কোটি টাকা পর্যন্ত, ঠিক আছে? তারপরে নেক্সট প্লেয়ার তারা কিন্তু দেবদত্ত পাটিকাল। এই দেবদত্ত পাটিকালের কেরিয়ারটাই কিন্তু আরসিবি থেকেই কিন্তু শুরু হয়েছিল। আরসিবি থেকেই কিন্তু দেবদত্ত পাটিকালের কেরিয়ারটা কিন্তু শুরু হয়েছিল। তো দেবদত্ত পাটিকাল কিন্তু আনসোল হয়েছিল প্রথমে, তারপরে কিন্তু তারা কিন্তু দেবদত্ত পাটিকালকে কিন্তু ব্যাক করেছে, ঠিক আছে? 2 কোটি টাকায়। সেম ভুবনেশ্বর কুমার, এই ভুবনেশ্বর কুমার কিন্তু প্রথমেই কিন্তু আরসিবির হয়ে খেলেছিল। আরসিবি কিন্তু ভুবনেশ্বর কুমারকে রিলিজ করে দিয়েছিল। সব থেকে ভুলভাল ডিসিশন কিন্তু আরসিবি নেয়। এই নিয়ে আমি আলোচনা করবো কোথায় ভুল, ঠিক আছে? তো আরসিবি কিন্তু গুড নিউজ বা গুড সাইন কিন্তু ভুবনেশ্বর কুমারের মতন প্লেয়ারকে আবারও কিন্তু ব্যাক করেছে, যাকে সুইং কিং বলা হয়। তবে জানি না আরসিবির ওই মাঠে, ঠিক আছে, যেখানে 200-300 রান হয়ে যায়, সেখানে ভুবনেশ্বর কুমার কতটা এফেক্টিভভাবে সেটা যখন খেলা হবে তখনই বুঝতে পারবো, ঠিক আছে? তো ভুবনেশ্বর কুমার কিন্তু একটা ভালো বলার, অতটা কিন্তু এখন যেরকম আগে ছিল ভুবনেশ্বর কুমার 2 বছর আগে, তেমন কিন্তু ভুবনেশ্বর কুমার কিন্তু এখন সেরকম কিন্তু প্লেয়ার নেই, ঠিক আছে? ভুবনেশ্বর কুমার কিন্তু মেবি 10 কোটি টাকার মধ্যে কিনেছে, ঠিক আছে? তারপর তারা কিন্তু লিয়াম লিভিংস্টন, ইংল্যান্ডের এক অলরাউন্ডার প্লেয়ার কিন্তু তারা কিন্তু সাইন করেছে। আমি অনেক আগেই তোমাদের ভিডিওয় বলেছিলাম আরসিবি কিন্তু তারা কিন্তু লিয়াম লিভিংস্টন, রবমান পাওয়েল, এরকম একটা টিম ডেভিড, এরকম একটা প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু কিনবে। তো
লিয়াম লিভিংস্টোন কিন্তু আরসিবি কিনেছে। কেন কিনেছে? কারণ গ্লেন ম্যাক্সওয়েলকে তারা কিন্তু রিলিজ করেছে। এটাও বলেছিলাম যে গ্লেন ম্যাক্সওয়েলকে কিন্তু তারা কিন্তু আর ব্যাক করবে না, ঠিক আছে। তো গ্লেন ম্যাক্সওয়েলের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু তারা লিয়াম লিভিংস্টোনকে কিনেছে। এরপরে আমি আলোচনা করবো প্লেয়ারগুলো, যে প্লেয়ারগুলো কিনেছে সেগুলো আলোচনার পরেই কিন্তু আমি আলোচনা করবো যে এইসব প্লেয়ারকে কিনে এরা কি আদৌ কি সঠিক, আদৌ কি পারফর্মস করতে পারে, সেটা নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে। তো সেই লিয়াম লিভিংস্টোনের পরে কিন্তু তারা কিন্তু ভেথেল বলে একটা প্লেয়ার আছে, ঠিক আছে, ইংল্যান্ডের ভেথেল, ঠিক আছে। এই প্লেয়ারটা কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার, ইয়াং প্লেয়ার, ঠিক আছে। তো এই একটা প্লেয়ারকে তারা কিন্তু সাইন করেছে ব্যাটসম্যান, ঠিক আছে। তারপরে জিতেশ শর্মা, উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মার কথাও বলেছিলাম যে ঈশান কিষান, জিতেশ শর্মা এরকম কোনো প্লেয়ারকে তারা কিন্তু একটা আনবে ঠিক উইকেট কিপার প্লেয়ার ইন্ডিয়ান কোনো একটা প্লেয়ারকে তারা সাইন করবে। কারণ ডিকের কিন্তু চয়েস ছিল কিন্তু জিতেশ শর্মার উপরে কিন্তু দীনেশ কার্তিকের অনেক আগের থেকে কিন্তু নোট করে রেখে দিয়েছিল যে জিতেশ শর্মাকে আমরা কিন্তু পারচেস করবো। তো জিতেশ শর্মাকে নিয়ে এসেছে, মেবি কিন্তু 5-6 নম্বরে কিন্তু ব্যাট করতে পারবে। কুণাল পান্ডে কিন্তু একসময় কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে খেলেছে, ঠিক আছে। কুণাল পান্ডে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছে। কুণাল পান্ডের মেবি 2018 সালে কিন্তু কুণাল পান্ডের পিছনে কিন্তু আরসিবি কিন্তু প্রায় 9 কোটি টাকা কিন্তু মেগা অকশনে বিট করেছিল, কিন্তু আরটিএম ইউজ করে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু কুণাল পান্ডে কিন্তু 2025 মেগা অকশনে কিন্তু তাই কিন্তু ব্যাক করেছে। তো কুণাল পান্ডে কিন্তু ব্যাট বল দুটোই করতে পারে, এমনকি সে কিন্তু ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল প্লেয়ার, ক্যাপ্টেন্সি করতে পারবে। তারপরে কিন্তু তারা কিন্তু টিম ডেভিড কিন্তু ব্যাঙ্গালোরেরই প্রথম খেলেছে, ব্যাঙ্গালোরের প্লেয়ার টিম ডেভিডকে তারা কিনেছে। তারপরে তারা কিন্তু স্বস্তিক চিকারা বলে একটা খুব দারুণ প্লেয়ার কিনেছে। স্বস্তিক চিকারা একটা প্লেয়ার কিনেছে, ইউপি টি20 লিগে খেলেছিল স্বস্তিক চিকারা, খুব ভালো প্লেয়ার, ঠিক আছে। তারপর তারা কিন্তু স্বপ্নিল সিং বলে একটা প্লেয়ার কিনেছে, স্বপ্নিল ভালো প্লেয়ার, ঠিক আছে। তারপর কিন্তু তারা সারফেট বলে একটা প্লেয়ার আছে, রোমারিও সারফেট, ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার প্লেয়ার, ঠিক আছে। লুঙ্গি ইনগিডি সাউথ আফ্রিকার ফাস্ট বোলার, ঠিক আছে। মনোজ ভান্ডেস, এই প্লেয়ারটার কথা আমি 1 সপ্তাহ আগে বলেছিলাম, অকশানে যে ট্রায়ালে কিন্তু মনোজ ভান্ডেসকে কিন্তু ডেকেছে, তো সেই প্লেয়ারটাকে কিন্তু তারা কিন্তু নিয়েছে, ঠিক আছে। তারপরে ইয়াশ দয়াল তাদের স্কোয়াডেই ছিল, রিটার্ন করে নিয়েছিল, ঠিক আছে। রাশিক সালাম এই একটা দিল্লিতে খেলেছিল নেক্সট ইয়ার, এমনকি সে ভালো বল করেছে, ঠিক আছে। খুব দারুণ প্লেয়ার রাশিক সালাম, সে ইয়ারকার বল করতে পারে, ব্যাট করতে পারে, বড় 6 মারতে পারে, ভালো প্লেয়ার। সুয়েশ শর্মা এক কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার, সুয়েশ শর্মা দারুণ প্লেয়ার, ঠিক আছে। সুয়েশ শর্মা একেও কিন্তু আরসিবি কিন্তু কিনেছে, ঠিক আছে। এই কটা প্লেয়ারই কিন্তু তারা কিন্তু পারচেস করেছে। আরও 2-3টে ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ারের নাম আছে, সেগুলো আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, ঠিক আছে। 2-3টে ডোমেস্টিক ক্রিকেট, তো এই কটা মেবি কিন্তু ওই 23-24টা প্লেয়ার কিন্তু আরসিবি কিন্তু অকশন থেকে পারচেস করেছে। এর ভিতরে কিন্তু তারা কিন্তু 11টা প্লেয়ার নিয়েই কিন্তু তারা কিন্তু প্লেইং 11টা খেলবে। তো এবার আলোচনা করবো তাদের যে দীনেশ কার্তিক আগে আমরা কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি হয়ে খেলেছে। তো দীনেশ কার্তিক কিন্তু সে কিন্তু বরাবরই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্সের উপরেই কিন্তু তার কিন্তু নজর ছিল। প্রত্যেক মুহূর্তে অকশানে আমরা দেখেছি যে কটা কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার অকশান টেবিল এসেছে, সেই কটা প্লেয়ারের উপরেই কিন্তু দীনেশ কার্তিক কিন্তু ইনভেস্ট করেছে। বড় বড় প্লেয়ারগুলোর নাম বলছি, যেমন ফার্স্টে ভেঙ্কাটেশ আয়ারকে কিন্তু এতটা যে বিট হয়েছে না, 23 কোটি 24 কোটি পর্যন্ত, সব কিছু কিন্তু আরসিবি এই দীনেশ কার্তিকের জন্য। দীনেশ কার্তিক পাগলের মতন কিন্তু আরসিবির ম্যানেজমেন্টকে বলেছে যে বিট করো, কারণ মানে কি বলবো, যে ভেঙ্কাটেশ আয়ারকে নেওয়ার জন্য আরসিবি এতটাই পিছনে লেগে গিয়েছিল যে কলকাতা নাইট রাইডার্সের মানে ডবল মানে কি বলবো 50% টাকা কিন্তু ওখানে শেষ করে দিতে হয়েছে, 50% টাকা, ঠিক আছে। তো তারপরে নীতিশ রানার উপরেও কিন্তু আরসিবি বিট করেছিল, সুয়েশ শর্মাকেও কিন্তু নিয়ে গিয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা প্লেয়ার, ফিল্ড সল্ট এই একটা কলকাতার প্লেয়ার, ফিল্ড সল্টকেও কিন্তু আরসিবি কিন্তু ছাড়েনি, মানে কোনো প্লেয়ার, মানে আরসিবি এটাই স্ট্র্যাটেজি করেছে অকশানে যে কলকাতার যে কটা প্লেয়ার আমরা পাবো অকশানে, সেই কটা প্লেয়ারকেই আমরা টার্গেট করব। ভাই কি প্রবলেম আরসিবি, যে কেএল রাহুল, এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এত কিছু হয়েছে, কেএল রাহুলকে নেবে তারা, ঋষভ পান্ত, শ্রেয়াস আয়ার, জস বাটলার, তারপরে মোহাম্মদ শামির মতন প্লেয়ার, মিচেল স্টার্কের মতন প্লেয়ার। আরে আরসিবি এত বছর ধরে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। আরসিবির একটা বড় সুযোগ ছিল যে তারা একটা কোনো বড় প্লেয়ারকে নিতে, অকশন থেকে বড় প্লেয়ারকে নিয়ে সেই প্লেয়ারটিকে তৈরি করে অন্তত চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু একটা বড় সুযোগ ছিল অকশনে। কিন্তু তারা কি করলো, তারা এই সব বড় বড় প্লেয়ারকে ছেড়ে দিল। লখনৌ সুপার জায়েন্টস আরসিবির থেকে কম টাকা নিয়েছে অকশনে, তারা কিন্তু ঋষভ পান্তের মতন প্লেয়ারকে কিন্তু নিয়ে গিয়েছে।
তারপরে পাঞ্জাব কিংস শ্রেয়াস আয়ারের মতন উইনিং ক্যাপ্টেনকে তারা নিয়ে গিয়েছে। তাদের ক্লিয়ার স্ট্র্যাটেজি ছিল যে আমরা এই প্লেয়ারটাকে নেব, এই প্লেয়ারটাকে নিয়ে গিয়েছে। আরসিবি প্রত্যেকটা প্লেয়ারকে বিট করছে, ছেড়ে দিচ্ছে। তো আরসিবির মাথা মুন্ডু অকশন স্ট্র্যাটেজি আমি কিছুই বুঝতে পারিনি, ঠিক আছে। আরসিবি মিচেল স্টার্কের মতন প্লেয়ারকে নেওয়া দরকার ছিল। তারপরে শ্রেয়াস আয়ার, ঋষভ পান্ত, কেএল রাহুলের মতো একটা বড় প্লেয়ারকে নেওয়া দরকার ছিল, কারণ বিরাট কোহলি আর 2-3 বছর পর তো অবসর নিয়ে নেবে, তখন একটা ব্র্যান্ড নাম বা বড় একটা প্লেয়ার দরকার। এই ঋষভ পান্ত, লখনৌ সুপার জায়ান্টস কি ঋষভ পান্তকে আর রিলিজ করবে? গিয়ে একটা বড় সুযোগ ছিল আরসিবির, যে আরসিবি প্রত্যেকবারই কিন্তু চোকার হয়ে যাবে আর জোখারের মতন কাজ করে প্রত্যেক অকশানে। এবারও কিন্তু তাই কিন্তু প্রমাণ করে দিল। আরসিবি কী করলো, রাশিক সালামকে কিন্তু 6-7 কোটি টাকা দিয়ে ইনভেস্ট করলো। মোহাম্মদ শামি 10 কোটি টাকা নিতে পারতো, মোহাম্মদ শামিকে নিল না, ঠিক আছে। লাস্টে ভুবনেশ্বর কুমারকে নিল। মোহাম্মদ সিরাজ, যে মোহাম্মদ সিরাজ আরসিবিতেই তৈরি প্লেয়ার, যে মোহাম্মদ সিরাজ এত বছর ধরে আরসিবির হয়ে খেলেছে, সেই মোহাম্মদ সিরাজকে তারা রিলিজ করে দিয়ে মাত্র 10-11 কোটি টাকা মেগা অকশনে যখন তার প্রাইসটা বিট করলো, তাকে যখন জিজ্ঞাসা করা হলো আরসিবিকে যে তোমরা আরটিএম কার্ড ইউজ করতে চাই, আরসিবি না, মানে এক তো 2-4 মিনিট তো ডিসিশনটাও নিতে হয়, যে কথা বলতে হয়, জিজ্ঞাসা করলো না বলে দিল। মানে তারা ডাইরেক্ট ভেবেছে যে আমরা কোনো পুরাতন কোনো প্লেয়ারের উপরে যাব না, সব প্লেয়ারকে আমরা রিলিজ করে দিয়েছি, মানে তাদের উপর আর ব্যাকই করবো না। মোহাম্মদ সিরাজের মতন প্লেয়ারকে তারা রিলিজ করে দিল গুজরাট টাইটানে। দেখে নিও গুজরাট টাইটানে মোহাম্মদ সিরাজ কেমন পারফর্মস করে, আরসিবির অবশ্যই মনে পড়বে। আচ্ছা, তারপরে চাহালের মতন প্লেয়ারকে ব্যাক করার সুযোগ ছিল এবার অকশানে। চাহালের উপরেও কিন্তু তারা কিন্তু বিট করে, অল্প কিছু বিট করেছিল, তাকে কিন্তু ব্যাক করলো না, পাঞ্জাব কিন্তু নিয়ে গেল। বরাবরই আরসিবি স্পিনিয়ারের প্রবলেম, আবারও কিন্তু স্পিনিয়ারের প্রবলেম। আরসিবির হোম গ্রাউন্ডে সুয়েশ শর্মা, সে এখনও কোনো তার এক্সপিরিয়েন্স নেই, কোনো অভিজ্ঞতা নেই। ওই পিচে সুয়েশ শর্মা যদি বল করে না, তা প্রত্যেকটা বল বাউন্ডারের বাড়ি যাবে, প্রত্যেকটা বল বাউন্ডারের বাড়ি যাবে। কুণাল পান্ডে কী করবে, সেও মার খেয়ে যাবে। তো আরসিবি কোথায় কোথায় ভুল করেছে দেখো। ফিল্ড সল্ট, ঠিক আছে, ফিল্ড সল্ট ভালো প্লেয়ার নিয়েছে, ফিল্ড সল্ট ভালো খেলতে পারবে। ফিল্ড সল্ট পরে বিরাট কোহলির পরে দেবদত্ত পাটিকাল, যে দেবদত্ত পাটিকাল কোনো পারফর্মস করতে পারছে না, সেই দেবদত্ত পাটিকালকে নিয়েছে। এই যে দেবদত্ত পাটিকালের যা রাহুল ত্রিপাঠীর মতন প্লেয়ারকে নিতে পারতো। রাহুল ত্রিপাঠী চেন্নাই সুপার কিংস 3 কোটি টাকায় ডিল করেছে, কেন রাহুল ত্রিপাঠীকে তো নিতে পারতো, বেস্ট অপশন ছিল রাহুল ত্রিপাঠী, দারুণ প্লেয়ার ছিল, রাহুল ত্রিপাঠীকে নিয়ে বেস্ট কম্বিনেশন হতো, কিন্তু রাহুল ত্রিপাঠীকেও তারা নিতে পারেনি, ঠিক আছে। এটাই হচ্ছে প্রবলেম। হ্যারি ব্রুককে নিতে পারতো, অন্তত 3 নম্বরে যদি হ্যারি ব্রুককে নিত তাহলে কিন্তু সলিড কম্বিনেশন হতো, কোহলি, সল্ট, হ্যারি ব্রুক, ঠিক আছে। তারা কি করলো না, 3-4টে ফিনিশার প্লেয়ারকে নিয়ে, টিম ডেভিড, তারপরে তোমার লিয়াম লিভিংস্টন, ওয়েস্ট ইন্ডিজের একটা অলরাউন্ডার প্লেয়ার নিয়েছে রামারিয়া সাইফার্ট বলে, 3-4টে ওভারসিজ প্লেয়ার নিয়েছে, সব 5-6 নম্বর প্লেয়ার। কেন 3 নম্বরে দেবদত্ত পাটিকাল দেখো, কোনো পারফর্মস নেই, কিচ্ছু করতে পারবে না দেবদত্ত পাটিকাল, ঠিক আছে। 4 নম্বরে রাজত পাটিদার, ঠিক আছে। 5 নম্বরে কুণাল পান্ডে, ঠিক আছে। 6 নম্বরে টিম ডেভিড, ঠিক আছে। লিয়াম লিভিংস্টন, টিম ডেভিড, এইসব প্লেয়ার ভাই আইপিএলে কোনো পারফর্মস নেই। লিয়াম লিভিংস্টন প্রত্যেকবারে 10-11 কোটি টাকা নিয়ে যায়, যেমন গ্লেন ম্যাক্সওয়েল তেমনই কিন্তু লিয়াম লিভিংস্টন, মানে গ্লেন ম্যাক্সওয়েলকে সরিয়ে দিয়েছে, লিয়াম লিভিংস্টনকে নিয়েছে, মানে এক গ্লেন ম্যাক্সওয়েলকে রিলিজ করেছে, আবার এক গ্লেন ম্যাক্সওয়েলকে এনেছে। এই লিয়াম লিভিংস্টন পাঞ্জাব কিংসে কত বছর খেলেছে, কোনো পারফর্মস করেছে? কোনো পারফর্মস করিনি। সেম কিন্তু আরসিবির হয়ে কিন্তু সেটা একটা আধা ম্যাচে 2-3টে 6 মারবে, দেখে নিও। সেম কিন্তু আবারও সেই ভুলটা করলো। টিম ডেভিড মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কতবার ব্যাক করেছিল, ক্যামরন গ্রিনকে কিন্তু তারা কিন্তু ট্রেড করে কিন্তু টিম ডেভিডকে রেখেছিল, কিন্তু টিম ডেভিড কিন্তু ভালো পারফরমেন্স না করার পরে কিন্তু রিলিজ করে দিয়েছে, টিম ডেভিডকে আরসিবি নিয়ে নিয়েছে। যে উইল জ্যাক্স কোয়ালিফাই করার সব থেকে বড় ভূমিকা ছিল উইল জ্যাক্সের, যে সেঞ্চুরি করেছিল, 2টো ম্যাচ ভালো খেলেছিল, জন্য জিতিয়েছিল বলেই তো কোয়ালিফাইটা করেছিল নেক্সট সিজন। সেই উইল জ্যাক্সকে ভাই আরটিএম করলো না, মাত্র 5 কোটি টাকায় অপশান ছিল আরটিএম করার জন্য। সবাই জানি আমরা যে উইল জ্যাক্সকে তারা অন্তত সব প্লেয়ারকে নেয়নি, ঠিক আছে, মোহাম্মদ সিরাজকে নেয়নি, ভালো ভালো প্লেয়ারকে তারা নিতে পারেনি, তো অন্তত উইল জ্যাক্সের উপরে আরটিএম কার্ড ইউজ করবে। ভাই উইল জ্যাক্স যখন মুম্বাই ইন্ডিয়ান 5 কোটি টাকায় বিট করলো, যখন আরসিবিকে জিজ্ঞাসা করলো যে তোমরা উইল জ্যাক্সের উপর আরটিএম কার্ড ইউজ করতে পারো, ডাইরেক্ট তখন কি করলো না। ভাই ভাবা যায় যে উইল জ্যাক্সের উপরে তারা কোনো মানে ইন্টারেস্টই দেখায়নি, শো করেনি, 2-3 কোটি টাকা যার পরে ছেড়ে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিয়ে নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের
যে যে ওনার আকাশ আম্বানি সে জানে যে কতটা ইম্পর্টেন্ট এই উইল জ্যাক্স, সেখান থেকে টেবিল থেকে উঠে আরসিবি যারা ম্যানেজমেন্টের লোক ছিল তাদের কাছে হাত মিলিয়েছে। তার মানে বুঝতে পারছো যে আরসিবি কিন্তু এই উইল জ্যাক্সের সাথে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কিছু না কিছু চক্রান্ত আছে, ঠিক আছে, কিছু না কিছু হয়েছে, যে কোনো সেটা ফিক্সিং বলো বা পয়সা মানি কিছু না কিছু হয়েছে, ঠিক আছে, তা না হলে কোনো দিন এরকম ডিসিশন নেয় না। তারপর টিম ডেভিডকে দিয়ে দিয়েছে আরসিবিতে, উইল জ্যাক্সকে নিয়েছে এই মুম্বাই ইন্ডিয়ান্স। টিম ডেভিড আর এই যে রোমেরিও সাইফার্ট, এই দুটোই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার, দুটোই কিন্তু দিয়ে দিয়েছে, চুক্তি হয়ে গিয়েছে ভাই, এটা অকশনের আগে চুক্তি হয়েছে, দুটো প্লেয়ার নিয়ে নাও, টিম ডেভিড আর রোমেরিও সাইফার্ট, কেন আমাদের উইল জ্যাক্সকে দিয়ে দাও, এই চুক্তিটাই হয়েছে, সেম চুক্তিটা হয়েছে। সেখানে উইল জ্যাক্সে ছেড়ে দিয়েছে। উইল জ্যাক্স কি প্লেয়ার, আরসিবি হারে টের পাবে, আরসিবি হারে ফিল সল্ট খেলছে, তো ফিল সল্ট হয়তো কলকাতায় ভালো খেলেছে, হয়তো আরসিবিতে নাও ভালো খেলতে পারে। ইংল্যান্ডের প্লেয়ারে ভাই কোনো একসময় জনি বেস্টো কেমন খেলতো হায়দ্রাবাদে সেটা আমরা সবাই জানি, তারপরে জনি বেস্টো আনসোল্ড হয়ে গেল, তো ফিল সল্ট সেম। কিন্তু উইল জ্যাক্স সে ব্যাট করতে পারে, বল করতে পারে, দারুণ প্লেয়ার, সেই উইল জ্যাক্সকে ভাই রিলিজ করে দিল আরসিবি। কত বড় ভুল করেছে, জর্জ হ্যাজালউডকে নিয়ে আসলো ভাই, জর্জ হ্যাজালউড আরসিবির ওই গ্রাউন্ডে প্রচুর মার খাবে। সেখানে জর্জ হ্যাজালউড ঠিক আছে, ভালো বল করতে পারে, সব কিছু ঠিক আছে, কিন্তু জর্জ হ্যাজালউডের চেয়ে বেস্ট বলার ছিল কিন্তু সেখানে কিন্তু মিচেল স্টার্ককে নিতে পারতো, ট্রেন্ট বোল্টের বেস্ট অপশান ছিল, কিন্তু সেগুলো না নিয়ে তারা কী করলো, জর্জ হ্যাজালউডকে নিয়ে আসলো। দেখো জর্জ হ্যাজালউড কিন্তু আইপিএলে তাই কিন্তু সে খুব একটা ম্যাচ খেলেনি আইপিএলে, কিন্তু মিচেল স্টার্ক নেক্সট সিজন কলকাতাকে চ্যাম্পিয়ন করেছে, তাকে তো নেওয়া দরকার ছিল। এখানে কলকাতায় মোহাম্মদ সিরাজকে রিলিজ করে দিল, যে ভুবনেশ্বর কুমার আর রাশিদ ইসলাম, কেন এখানে তো মোহাম্মদ শামির মতন প্লেয়ার আনতে পারতো, তাহলেই তো বুঝতাম। যেরকম গুজরাট টাইটান মোহাম্মদ শামিকে রিলিজ করলো, মোহাম্মদ সিরাজের মতন একটা এক্সপিরিয়েন্স বলারকে নিয়ে আসলো, আর এখানে ব্যাঙ্গালোর কী করলো, ভুবনেশ্বর কুমারকে নিয়ে আসলো, ঠিক আছে। প্রচুর জায়গায় ভুল করেছে। তো এবার আমি প্লেইং ইলেভেনটা দেখি কেমন প্লেইং ইলেভেন তাদের হতে চলেছে, আর ক্যাপ্টেন্সি কে করতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো বিরাট কোহলি ওপেন করবে, তার সঙ্গে ফিল্ড সল্ট, 3 নম্বরে দেবদত্ত পাটিকাল, 4 নম্বরে রজত পাটিদার, 5 নম্বরে কুণাল পান্ডে, 6 নম্বরে টিম ডেভিড, 7 নম্বরে লিয়াম লিভিংস্টোন, আচ্ছা 8 নম্বরে ভুবনেশ্বর কুমার, ব্যাটও করতে পারে, ব্যাট করতে পারে, যথেষ্ট ভালো ব্যাট করতে পারে। 9 নম্বরে সুয়েশ শর্মা, 10 নম্বরে জর্জ হ্যাজালউড, 11 নম্বরে ইয়াশ দয়াল, আর 12 নম্বর অর্থাৎ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, ব্যাটসম্যান হিসেবে সুয়েশ শর্মাকে ইউজ করতে পারে, আর যদি কোনো বলার ইউজ করতে যায় তাহলে কিন্তু রাশিদ সালাম। তো এইটা হয়ে গেল কম্বিনেশন। তো এখানে কিন্তু বিরাট কোহলি, ফিল সল্ট দারুণ ওপেনার জুটি, ঠিক আছে। দেবদত্ত পাটিকাল 3য় নম্বর পজিশনে কিন্তু দুর্বল এই জায়গাটায়। 4 নম্বরে রজত পাটিদার, ঠিক আছে। 5 নম্বরে কুণাল পান্ডে, মানে কোনো ডেপথ নেই, ঠিক আছে। কুণাল পান্ডে এসে যাচ্ছে, কুণাল পান্ডে কোনোদিন খেলতে পারে, কোনোদিন নাও পারতে পারে। তারপরে টিম ডেভিড দিয়ে কোনো বিশ্বাস নেই, যেদিন চলবে তো সেদিন চলবে, নাহলে গেল, কোনো বিশ্বাস নেই। সেম লিয়াম লিভিংস্টোন, মানে এই যে বিরাট কোহলি, ফিল সল্ট আর রজত পাটিদার, এই 3টে প্রুভেন প্লেয়ার ছাড়া এখানে কোনো ম্যাচ উইনার প্লেয়ার নেই, ঠিক আছে, কোনো ম্যাচ উইনার প্লেয়ার নেই। স্পিনার প্লেয়ারে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই, সুয়েশ শর্মা, তাকে কিন্তু ইউজ করতে হবে। ওয়াশিংটন সুন্দরকে ছেড়ে দিয়েছে, কুণাল পান্ডের মতন দুটো প্লেয়ারের মধ্যে আমি তো চেয়েছিলাম যে কুণাল পান্ডের চেয়ে ওয়াশিংটন সুন্দর বেস্ট হতো, 3 কোটি টাকায় নিয়েছে, আর কুণাল পান্ডে 7-8 কোটি টাকায় নিয়েছে। আরসিবি প্রচুর ভুল করেছে। যদি এই জায়গায় সুয়েশ শর্মার জায়গায় যদি বেস্ট অপশান হতো, যদি রাহুল চাহারকে ব্যাক করতো, রাহুল চাহার বা আর একটা প্লেয়ার ছিল, প্লেয়ারটার নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে, ঠিক আছে, ভালো প্লেয়ার ছিল, সেই প্লেয়ারটাকে নিতে পারতো। সুয়েশ শর্মা প্রচুর মার খাবে, নেক্সট সিজন কলকাতায় 1 থেকে 2টো ম্যাচ সুযোগ দিয়েছিল, প্রচুর মার খেয়েছিল। ইডেন গার্ডেনে যদি মার খায় তাহলে আরসিবির গ্রাউন্ডে কী হয় বুঝতে তো পারছো, ঠিক আছে, জানি না, প্রচুর মার খাবে। যে টিম করেছে ভাই, এই টিম নিয়ে মানে কোয়ালিফাই করা প্রচুর প্রবলেম হয়ে যাবে, চাপ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। এবার আলোচনা করবো যে আরসিবির ক্যাপ্টেন্সি করতে পারে,
যেটা রিপোর্ট আসছে যে আরসিবি কিন্তু বিরাট কোহলি বা কুণাল পান্ডে বা রাজত পাটিদার এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা ক্যাপ্টেন হিসেবে দেখো বিরাট কোহলিকে ফার্স্ট চয়েস বিরাট কোহলিকে অ্যাপ্রোচ করেছে। বিরাট কোহলি কিন্তু এখনও কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ঠিক আছে, যদি বিরাট কোহলি করতে চায় তো ভালো, আর যদি বিরাট কোহলি ক্যাপ্টেন্সি না করতে চায় তাহলে কিন্তু কুণাল পান্ডে আর রাজত পাটিদার এই দুটো অপশান হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আজ কিন্তু এই আরসিবিকে নিয়ে এ টু জেড। আরসিবির কিন্তু মোটামুটি কিন্তু তাদের মিডিল অর্ডার ব্যাটসম্যানে কিন্তু খুব দুর্বল আছে, উইক আছে। ঠিক আছে, খুব একটা ভালো প্লেয়ার নেই, বড় নামে প্লেয়ার নেই যে তারা ভালো পারফর্মস করবে, রেগুলার ভালো ফর্ম দিতে পারবে, সেরকম কোনো প্লেয়ারই নেই। আরসিবির 3 নম্বরে নেই, 5 নম্বর উইক, 6 নম্বরেও কোনো সেরকম নেই। টিম ডেভিডের দিয়ে বিশ্বাস নেই। জয় হালুট এক ফাস্ট বোলার, ঠিক আছে। ভুবনেশ্বর কুমার যদি চলে যায় তা ভালো, না হলে মার খাবে। ঠিক আছে, ইয়াশ দয়াল ঠিকই আছে। স্পিনিয়ারে পুরো দুর্বল, স্পিনিয়ারে কোনো ভালো কিছু নেই। কুণাল পান্ডে জানি না, মার খাবে। সুয়েশ শর্মা মার খাবে, দেখা যাক। তো কমেন্টে লিখবে কালকে কোন টিমকে নিয়ে অ্যানালিস্ট করবো, কোন টিমকে নিয়ে আলোচনা করবো, সেটা কমেন্টে লিখবে। ঠিক আছে, একটু সেই টিমকে নিয়ে আলোচনা করবো। আর তোমরা কমেন্টে জানাবে যে আরসিবি 10-এর মধ্যে কত নম্বর দেবে। ঠিক আছে, বড় বড় এক্সপার্ট যারা আসে তারা আরসিবিকে নিয়ে কিন্তু তারা কিন্তু সব থেকে মানে 9 নম্বরে কিন্তু আরসিবিকে রেখেছে, যে আরসিবি এবারে কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে। আরসিবি কিন্তু 9 নম্বরে কিন্তু আরসিবিকে রেখেছে, আর 10 নম্বরে কিন্তু আরসিবিকে সবার লাস্ট কিন্তু আরসিবিকে রেখেছে। আর মেবি মনে হচ্ছে 9 নম্বরে মেবি কাকে একটা রেখেছে, তো 10 নম্বরে কিন্তু আরসিবিকে রেখেছে। ঠিক আছে, তোমরা কমেন্টে লিখবে যে 10-এ কত দেবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। তার আগে একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রত্যেকে লাইক করবে। তো আজ এই পর্যন্ত, বাই।